তো পড়েছিলে ফাইন এগ্রিগেটের জন্য। জি ম্যাম। আচ্ছা, ফাইন এগ্রিগেটের জন্য যেটা পড়েছো কোর্স এগ্রিগেটের জন্য সিমিলার, মানে এখানে নতুন থিওরিটিক্যাল কোনো ডেসক্রিপশন নেই। স্পেসিফিক গ্র্যাভিটি, করেসপন্ডিং অ্যাবজর্পশন ক্যাপাসিটি থিওরিটিক্যাল কোনো ডেসক্রিপশন নেই, কিন্তু এক্সপেরিমেন্টালি দুইটা টেস্ট ডিফারেন্ট ওয়েতে করা হয়। লাইক কোর্স এগ্রিগেটের জন্য আমরা যে মেশিনটা ইউজ করে থাকি, যেটাকে আমরা বলছি হচ্ছে অ্যাবজর্পশন ক্যাপাসিটি, যে মেশিনটা স্পেসিফিক গ্র্যাভিটি বয়েন্সি মেশিন বলা হয় এটাকে। মেশিনটা আমাদের ল্যাবে এক্সাক্ট এই মেশিনটাই আছে। দেখো এই মেশিনটাতে আমরা নরমালি কোর্স এগ্রিগেটে স্পেসিফিক গ্র্যাভিটিটা আমরা মেজার করে থাকি আর কি। তো বিফোর তোমাদেরকে কিছু আমি যদি শর্ট কোয়েশ্চেন যদি করি, তোমরা একটা এগ্রিগেটে যদি বলি ভয়েড কি থাকে নাকি থাকে না, ফার্স্টে এটার আনসারটা কি হবে? জিনিস থাকে। থাকে ম্যাম। কোন ভয়েডের মধ্যে আবার ডিফারেন্সিয়েট যদি করি, কি কি ধরনের ভয়েড থাকে? পারমিয়াবল, ইমপারমিয়াবল। আচ্ছা, তো ইমপারমিয়েবল মানে কি বোঝা যাচ্ছে? তার মানে এই ভয়েডটা আলটিমেটলি কোনো কিছুর রেসপেক্টে ফিল আপ হবে না। যদি পানিও যদি দাও, তাও এই ইমপারমিয়েবল ভয়েডে পানি থাকবে না, এটাই তো বুঝায়। কিন্তু পারমিয়েবল ভয়েডটা পানি কিংবা ময়েশ্চারের রেসপেক্টে অবশ্যই কম বেশি হতে পারে। লাইক হচ্ছে যদি পানির সংস্পর্শে আসে সে অ্যাবজর্ব করবে, দ্যাট মিন্স ওই ভয়েডটা ফিল আপ হবে। কোনটা? পারমিয়েবল ভয়েড, তাই না? তোমরা বাদ দেন ম্যাম ভয়েড রাখা তো ভালো, তাই না? ভয়েড রাখাটা, এটা আসলে ভয়েড জিনিসটা মানে যে একটা এগ্রিগেটে পার্টিকুলার একটা এগ্রিগেটে যে কতটুক থাকবে সেই জিনিসটা আসলে ভালো খারাপ ডিপেন্ড করছে হচ্ছে সিমটম বেসিসে। লাইক হচ্ছে ফর এক্সাম্পল তোমার এগ্রিগেটেডটা তো এটা তার ইনহেরেন্ট একটা প্রপার্টি, এটা তো তুমি তাকে নতুন করে তো ভয়েড দিতে পারবে না, বুঝতে পারছো না? এটা তার ইনহেরেন্ট প্রপার্টি, দ্যাট মিনস সে ন্যাচারালি এভাবে বিদ্যা। এখন কিছু কিছু বেশি থাকা কখনোই ভালো না, আবার কম থাকাও ভালো না। নরমালি যেটা বলা ম্যাম হয়, ব্রিক্স এর ক্ষেত্রে আমরা যে ইটা বানানো হয়, আচ্ছা এখন যদি বলি যে ভয়েড যদি বেশি থাকে তাহলে সে পারমিয়েবল ইমপারমিয়েবল যেটাই বলো না কেন, যদি তার পারমিয়েবল ভয়েড যদি বেশি থাকে তাহলে তার অ্যাবজর্পশন ক্যাপাসিটি বেশি হওয়ার কথা না? অ্যাবজর্ব করবে না বেশি ময়েশ্চার? ইয়েস ম্যাম। তো তো ময়েশ্চার যদি বেশি অ্যাবজর্ব করে নেয় তাহলে তো সেটা কখনোই ভালো হবে না। তুমি তখন তখন যে মুহূর্তে তাকে কাস্টিং এর জন্য, দ্যাট মিনস বালি সিমেন্টের সাথে পানি সব মিক্স করবা, সে তো পানি সব নিজেই টেনে নিবে যদি তার ভয়েড যদি বেশি থাকে পারমিয়েবলের জন্য। এখন কত থাকবে সেটা একটা রেঞ্জ থাকে, যে কতটুকু আমরা ভালো বলছি, বুঝতে পারছো? তো এই কতটুকু ভালো বলছি সেটা অ্যাকর্ডিং টু আমাদের একটু ডেজিগনেটেড করে দিয়েছে যে আমরা নরমালি ভয়েডটা আসলে কতটুকু অ্যালাউ করছি। একটা যখন দেখো কোর্স এগ্রিগেট ফাইন এগ্রিগেট, নরমালি ফাইন এগ্রিগেটের ভয়েড অ্যামাউন্টটা একটু বেশিই থাকে। ফাইন এগ্রিগেটের ভয়েডটা দেখা যায় তোমার নিয়ার অ্যাবাউট 40 to 50% তোমার ভয়েড থাকে ফাইন এগ্রিগেটের। কোর্স এগ্রিগেটের ভয়েডটা একটু কম থাকে, তোমার 30 পারো ভয়েড থাকে। এটা হচ্ছে রেগুলার বেসিসে এতটুকু পর্যন্ত অ্যালাউয়েবল। এই ভয়েডটা থাকে বলেই তো আমরা নরমালি দেখা যায় যে এই যে ফাইন এবং কোর্সের যে মিশ্রণটা সেটা ফর্মলি করতে পারি, এবং করেসপন্ডিং যে ওয়াটারের যে একটা মিক্সিং হয় কংক্রিট সহ, তো এই মিক্সিংটা ইউনিফর্মলি করা যায় একমাত্র ভয়েডের রেসপেক্টে। যদি ভয়েড যদি তোমার কম বেশি লাইক যদি ভয়েড থাকে তাহলে ওর ফুল এগ্রিগেটটা সিল করা, দ্যাট মিনস এখানে ময়েশ্চার পেনিট্রেট হওয়ার কোনো সুযোগই নাই। তো ময়েশ্চার যদি পেনিট্রেট হতে না, আলটিমেটলি এগ্রিগেটটা একটা সার্টেন সময়ে যেটা হচ্ছে সে ময়েশ্চারটা অ্যাবজর্ব করে তোমার একটা স্ট্রাকচারকে টেম্পারেচারের রেসপেক্টে যেভাবে রেসপন্স দেওয়ার কথা সেই রেসপন্সটা সে দিবে না। এগ্রিগেটে ময়েশ্চার অ্যাবজর্ব করে বলেই তো তোমার আলটিমেটলি যে কেমিক্যাল রিঅ্যাকশনটা, ওই কেমিক্যাল রিঅ্যাকশনটা হতে পারে। তোমরা যেরকম সিমেন্টের ক্ষেত্রে তোমাদেরকে পড়িয়েছি যে সিমেন্টে কিছু ইনহেরেন্ট কিছু কেমিক্যাল ইনগ্রেডিয়েন্ট থাকে, যে ক্যালসিয়াম অক্সাইড, যেটা পানির সংস্পর্শে আসলে দেখা যায় পোজোলানিক রিঅ্যাকশন হয়, যেটা সিমেন্টে ছিল। সিমিলারলি তোমার এটা কিন্তু অ্যালকালি সিলিকেট থাকে, যেটা তোমার পানির সংস্পর্শে আসলে একটা রিঅ্যাকশন হয়, যে রিঅ্যাকশনটাকে বলা হয় অ্যালকালি সিলিকেট রিঅ্যাকশন।
এগ্রিগেটে নরমালি অ্যালকালাইন হয় এগ্রিগেট। সো এই অ্যালকালাইনটা এগ্রিগেটের মধ্যেই বিদ্যমান থাকে। এটা তো সুপ্ত অবস্থায় থাকে। যখনই তোমার পানির সংস্পর্শে আসে তখনই এই জিনিসটা এবং এই রিঅ্যাকশনটা তখনই পসিবল যদি ওই ভয়েডটুকু, কারণ দ্যাট মিনস এবং ওই করেসপন্ডিং ময়েশ্চারটুকু যখন এগ্রিগেট অ্যাবজর্ব কিংবা পেনিট্রেট করতে পারছে, তখন স্যালিসিলিকেট রিঅ্যাকশনটা হয়। আদারওয়াইজ এই রিঅ্যাকশনটা হওয়া পসিবল না। আমার কথা কি বুঝতে পারছো? বুঝে গেছে কি বলেছি? ইয়েস মিস। আবার ফাইন এগ্রিগেটের ক্ষেত্রে ফাইনে যেমন কেমিক্যাল ইনগ্রেডিয়েন্ট যদি বলি, ফাইন এগ্রিগেটস জানো, বালির অপর নাম অনেকে সিলিকা বলতো, তোমরা এটা পড়ে আসছো, SiO2। এটা যখনই পানির সাথে রিঅ্যাকশনে আসে তখনই সিলিকেট হয়ে যায়। তো এই সিলিকেটটাই তোমার আলটিমেটলি স্ট্রাকচারের যে ডেন্স মানে হচ্ছে স্ট্রাকচারের মধ্যে ইনহেরেন্ট যে ভয়েডটা, ভয়েডটাকে কমিয়ে দেয়। সো ইয়ার ভয়েড কম থাকা মানে হচ্ছে ভালো স্ট্রাকচারের জন্য, কারণ সিলিকেট মানে স্ট্রাকচারে সে ভয়েড গুলো ফিল আপ করছে, এটা একটা ডেন্স পার্টিকেলে তৈরি করে। তো যত বেশি রিঅ্যাকশন হয় তত বেশি তোমার আলটিমেটলি সিলিকা পানির সাথে তোমার রিঅ্যাক্ট করে ওই সিলিকেটটা তৈরি করে, তত বেশি দেখা যায় যে স্ট্রাকচারের ডেন্সনেস বেড়ে যায়। ডেন্সনেস বাড়া মানে হচ্ছে ওই স্ট্রাকচারে ইনহেরেন্ট যে পোরগুলো তুমি ফিল আপ করছো। তো ফিল আপ করলে ম্যাম, যেটা দেখা সিলিকা রিঅ্যাকশন করে কি উৎপন্ন হয়? বুঝি নাই, আবার বলো। সিলিকাটা রিঅ্যাকশন করে কি উৎপন্ন হয়? সিলিকেট। আর যেটা কোসেগ্রিগেটের ক্ষেত্রে যেটা হয় অ্যালকালি কন্টেন্ট থাকে, অ্যালকালাইন কন্টেন্টের মধ্যে সোডিয়াম, পটাশিয়াম এই ধরনের থাকে। যখনই এটা রিঅ্যাকশনে আসে, বুঝতে পারছো না, কোর্স এগ্রিগেট, ফাইন এগ্রিগেট, পানি, জাস্ট এই তিনটা যদি রিঅ্যাকশনে যায় তখনই অ্যালকালি সিলিকেট রিঅ্যাকশনটা হয়। দ্যাট মিনস অ্যাটমগুলো সিলিকার সাথে যুক্ত হয়ে করেসপন্ডিং পানি সহ সোডিয়াম সিলিকেট, ক্যালসিয়াম সিলিকেট, পটাশিয়াম সিলিকেট এই জিনিসগুলো তৈরি করে, যেগুলো হচ্ছে কিংবা কংক্রিট যদি তৈরি করো, কংক্রিটের মধ্যে যে পোরগুলো থাকে, ছোট ছোটগুলো থাকে, সেটা ফিল আপ করে। কারণ পোর যদি থাকে পোরোসিটি বেড়ে যাবে, আর কংক্রিট যদি পোরোসিটি থাকে মানে তুমি একদিক দিয়ে কংক্রিটে পানি ডাললে নিচের দিক দিয়ে পানিটা বের হয়ে যাবে, সেটা তো কখনোই ভালো না। ম্যাম, পোরোসিটি যেটা হচ্ছে সিলিকা, সেটার কি রিঅ্যাকশন করার কোনো অ্যাবিলিটি আছে? কেন রিঅ্যাকশন করার অ্যাবিলিটি থাকবে না? তোমার এই সিমেন্টে তুমি পানি দিচ্ছ কিভাবে? সিমেন্টে যে পোজোলানিক রিঅ্যাকশন হয়, ক্যালসিয়াম অক্সাইড যেটা পানির সাথে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, না সেটা ম্যাম, তো আমি বলতে চাচ্ছি যে হচ্ছে যেটা বালি, সেটার কি হচ্ছে কোনো বাইন্ডিং ক্ষমতা আছে কিনা? অবশ্যই বাইন্ডিং ক্ষমতা আছে। কেন বাইন্ডিং ক্ষমতা থাকবে না? বাইন্ডিং ক্ষমতা যদি নাই থাকে তাহলে কংক্রিটে দিচ্ছ কেন? সেটা কি যা শুধুমাত্র এজ এ ফিলার হিসেবে? নো। বালিরও ক্ষমতা আছে, এগুলো বাইন্ডিং ম্যাটেরিয়াল হিসেবেও ইউজ হয়। আমরা কংক্রিটের মধ্যে একটা সার্টেন পোর্শন, কত পোর্শন ফাইন এগ্রিগেট কিংবা সিলিকা থাকে জানো একটা কংক্রিটের মধ্যে? একটা কংক্রিটের মধ্যে 35 to 40% তোমার ফাইন এগ্রিগেট দ্যাট মিনস দখল করে নেয়। হোল এগ্রিগেট কন্টেন্ট যদি তোমার 70% লাগে, ওইটার মধ্যে 30 to 40% বালি করে নেয়, বাকি হচ্ছে কোর্স এগ্রিগেট দখল করে। এটার কাজ শুধুমাত্র ভয়েড ফিল আপ করার জন্য না, এটার কাজ হচ্ছে ওই রিঅ্যাকশনটা আনার জন্য, যেটা হচ্ছে কর্নিং পানির সাথে রিঅ্যাক্ট করবে এবং সিমেন্টও যখন একসাথে যুক্ত হয় তখন একটা মাস কংক্রিট তৈরি হয়ে যায়, যেটার হাই স্ট্রেংথ শো করে 28 দিন পরে গিয়ে। বুঝতে পারছো? না হলে সিমেন্টে অ্যালকালি সিলিকেট রিঅ্যাকশন পসিবল না, কারণ সিমেন্টের মধ্যে অ্যালকালাইন কন্টেন্ট থাকে। তো এটা আসবে কোত্থেকে? তাহলে কি ম্যাম হচ্ছে এগ্রিগেট। বালি পানি বিক্রিয়া করে, এরকম কিছু একটা? বালি পানি তো বিক্রিয়া করবে, কেন কেন করবে না? ম্যাম, আমরা যদি হচ্ছে তোমার কোনো বালি কোনো পানির সাথে মিশাই, তখন তো ম্যাম ওটা কখনো বিক্রিয়া করতে দেখি না, সেই জন্য জিজ্ঞেস করলাম। যদি না তার সাথে আপনার কোনো হচ্ছে, যেটা আমরা সিমেন্ট বলি, ওইটা ইউজ না করি।
তুমি নরমালি বালি পানি যদি বিজ্ঞানে তুমি একটা কাজ করো, একটা এটা পরীক্ষার জন্য এটার জন্য তো আসলে সিলিকেট যে রিঅ্যাকশনটা যেটা বলছি, এটার জন্য তোমার অবশ্যই ওই বালিটাকে তোমার একটা সার্টেন একটা রেসপেক্টে তুমি রেখে দিও। যদি বিক্রিয়া যদি নাই করে তাহলে বালিটা ফুলে যায় কেন বলতো? বালির ময়েশ্চার বেড়ে যায় কেন? যখনই তুমি পানির সংস্পর্শে আসলো, একটা মনে করো বালি, ওইখানে তুমি কিছু পানি দিলা, হ্যাঁ, কিছুক্ষণ পর গিয়ে ওইটার ওয়েটটা মাপো তো, ম্যাম দেখবা এটা যে যদি ওইটা আবার ভলিউম শুকায় তাহলে তো আবার আগের বয়টি আগের অবস্থানে চলে আসবে। তো কিন্তু তার রিঅ্যাকশনের জন্য তো তার বাল্কিং হয়ে গেছে, যেটা তোমরা অলরেডি পড়ছো লাস্ট ক্লাসে। এটাই তো বাল্কিং। কেন তার ভলিউম, সে যদি রিঅ্যাকশনেই না যায় তার ভলিউম কেন চেঞ্জ তাহলে হবে? কি আমাকে ম্যাম কেমিক্যাল রিঅ্যাকশন আগের অবস্থায় ফিরে যেতে পারে সেটা? কেমিক্যাল রিঅ্যাকশন এটা হচ্ছে তোমার ওই যে ময়েশ্চার যখনই তোমার সানের রেসে শুকাতে দাও তাহলে তো তার পানিটাই চলে গেল, তাহলে তো বালি তো তার আগের অবস্থানে ফিরে আসবে অবশ্যই। জি ম্যাম, মানে ছোটবেলায় পড়ছিলাম তো যে কেমিক্যাল রিঅ্যাকশন মেবি আগের অবস্থায় ফিরে পারে না, না, কিন্তু এটা রসায়নের সেটা আগের মধ্যে অবস্থায় তোমার ফিরে যেতে কিছু পারে, সেই জন্য জিজ্ঞেস শোনো, করলাম। কেমিস্ট্রির মধ্যে তোমার কিছু কিছু রিঅ্যাকশন এখনই দ্বিমুখী হয়, উভয় যেটাকে আমরা বলি, যেটা বামেও যেটা তৈরি হচ্ছে তার করেসপন্ডিং জিনিসটা করলে উভয়মুখী বিক্রিয়া যেটাকে বলা হয়, বুঝছো না উভয়মুখী বিক্রিয়া? জি বদ্ধ পাত্রে। তো এই জিনিসগুলো হচ্ছে তোমার স্যান্ডের ক্ষেত্রে তোমার যখনই পানির সাথে জিনিসটা যায় তখনই তার ভলিউম ইনক্রিজ হওয়ার কারণ হচ্ছে করেসপন্ডিং তার অবশ্যই ময়েশ্চার কন্টেন্টটা তার প্রত্যেকটা পয়েন্টে, এক একটা স্যান্ডের যদি এক একটা পার্টিকেল নিয়ে যদি তুমি চিন্তা করো, প্রত্যেকটা পার্টিকেল তার আলটিমেটলি একটা আউটার লেয়ার নিয়ে থাকে, যখন এটা আসছে একটা এয়ার ফিল্ম তৈরি করে দেয়, ইন্টারলক করে ফেলে। তো যে কারণে গিয়ে তার ময়েশ্চার কন্টেন্টটা বেড়ে গিয়ে বাল্কিং হয়ে যায়, আলটিমেটলি তার ভলিউম চেঞ্জ হয়। কিন্তু অবশ্যই এই কেমিক্যাল রিঅ্যাকশনটা মোর ফ্রুটফুল যদি আমরা যদি বলি যে ফ্রুটফুল ওয়েতে এই সিলিকা কন্টেন্টটা আলটিমেটলি পানি যখনই তোমার এই সিলিকেটটা তোমার আসতেছে, এটা একমাত্র সিমেন্টই পারে হচ্ছে ওই কেমিক্যাল রিঅ্যাকশনটাকে তোমার খুব ফ্রুটফুল করতে। কেন? কারণ সিমেন্টের মধ্যে ওই ক্যালসিয়াম অক্সাইড আছে, সেই পরবর্তী দিকে ক্যালসিয়ামটা কন্টেন্টটা সে কাছ থেকে পাবে হচ্ছে সিমেন্টের কাছ থেকে, যেটা ক্যালসিয়াম সিলিকেট তৈরি করে, যেটা কাজই হচ্ছে তোমার মর্টারের স্ট্রেংথটাকে বাড়িয়ে দেওয়া, যেটাকে আমরা বলছি সিমেন্ট, স্যান্ড এবং পানির যে মিশ্রণ, করেসপন্ডিং যে মর্টার। সিমেন্ট একার পক্ষে যদি পুরোটাই করা পসিবল হয় তাহলে সিমেন্ট এবং পানির মিশ্রণই এনাফ ছিল, বালিটা আনার দরকার ছিল না, কারণ সিমেন্ট একাই 100 যদি আমরা যদি বলি। কিন্তু এটার কারণ হচ্ছে এই কেমিক্যাল রিঅ্যাকশন গুলো যাতে ঠিক মতো যাতে হয়, প্রত্যেকটা কেমিক্যাল ইনগ্রেডিয়েন্টের এক একটা প্রপার্টি থাকে, তারা কিভাবে রেসপন্স করবে, কার সাথে কিভাবে রেসপন্স জিনিসটা করবে। এবং অবশ্যই তোমার বালির যে ক্ষমতা সেটা তো আসলে সিমেন্টের মতো না, সিমেন্টের ক্ষমতাই হচ্ছে আলাদা। একটা মিশ্রণের সিমেন্ট যদি 1:2 যেটা বোঝায় 1:1 হলে সেটা আরেক ধরনের প্রপার্টি শো করবে। 1:1 সিমেন্ট এবং স্যান্ডের যে পোর্শন সেটা ইকুয়াল নাও, সেই ইকুয়াল পোর্শনে তুমি এক ধরনের স্ট্রেংথ পাবা, 1:2 তে গিয়ে তুমি আরেক ধরনের স্ট্রেংথ পাবা, দ্যাট মিনস স্ট্রেংথটা একটু কম পাবা। এখন 1:3 তে গেলে স্ট্রেংথটা আরো কম পাবা। তুমি 1 ভাগ সিমেন্টের সাথে যদি 3 ভাগ স্যান্ড মিশাও, 1 ভাগ সিমেন্ট 1 ভাগ স্যান্ড পেলে যে রিঅ্যাকশনে যাবে, যে স্ট্রেংথটুকু তুমি পাবা, ও 1 ভাগ সিমেন্টের সাথে 2 ভাগ স্যান্ড মিশাও আরো কম পাবা। এটা কারণ কি? এটা কারণ হচ্ছে ওই যে কেমিক্যাল ম্যাম রিঅ্যাকশন তার এটার রেসপন্স। কারণ হচ্ছে ম্যাম হচ্ছে সিমেন্টের বাইন্ডিং আর সিমেন্টের তুলনায় যদি বালিটা বেশি ইউজ করা হয়, বালির তেমন একটা বাইন্ডিং ক্ষমতা নাই, সেজন্য বেশি ইউজ করা হলে বাইন্ডিং ক্ষমতা কমে যাবে, কম হবে, এটাই না ম্যাম? বাইন্ডিং ক্ষমতার জন্য তার স্ট্রেংথ কম হবে সেটা হচ্ছে আলাদা। তো বাইন্ডিংটার জন্য বাইন্ডিংটা হবে কোত্থেকে? তুমি যেটা চিন্তা করছো সেটা হচ্ছে স্ট্রাকচারালি জাস্ট হচ্ছে তার আউটার দিক থেকে তুমি চিন্তা করছো, কিন্তু তার ইনহেরেন্ট কি কারণে এই জিনিসটা হচ্ছে তোমাকে বলছি যে আলটিমেটলি এখানে কি মেকানিজম হচ্ছে, তোমাকে তো তখন চিন্তা করতে হবে এখানে মাইক্রো স্ট্রাকচারে কি হচ্ছে, তাই না? তুমি তার স্ট্রাকচারের দিক থেকে তুমি খালি চোখে যেটা দেখতে পাচ্ছ না,
আসলে ল্যাবরেটরিতে তো এই মেশিনগুলো এগুলো এক্সরে সিনক্রোটন মেশিন লাগে, যে মেশিনের মাধ্যমে এটা দেখা যায় কংক্রিটের কিংবা একটা মর্টারের মাইক্রোস্ট্রাকচার ডেভেলপ করা যায়, দেখা যায় যে আসলে ওর মধ্যে কি আছে। বুঝতে পারছো? আমরা হয়তো এই যে তুমি যেটা বললা যে স্যান্ড বেশি দিয়ে দিচ্ছি বাইন্ডিং হচ্ছে না, এ কারণে। হ্যাঁ, স্যান্ড বেশি দিয়ে দিচ্ছ বাইন্ডিং হচ্ছে না, কিন্তু যখনই তুমি সিমেন্ট একটা সে বাইন্ড হবেই। উপরে একটু গুঁড়া গুঁড়া থাকলেও সে বাইন্ড হবে। কেন তুমি এই যে প্লাস্টারিং এর সময় দেখো না, প্লাস্টারিং কত ম্যাম দেয় 1:4 ইউজ। বাইন্ডিং তো হবে ম্যাম, মানে ওই যে বলছেন যে মানে স্ট্রেংথটা একটু কম হবে, আমি সেইটা বলছি যে ওইখানে তো বালির পরিমাণ বেশি, সিমেন্টের পরিমাণ, সেই জন্য স্ট্রেংথটা একটু কম হবে। এখন যদি তোমাকে বলি যে স্ট্রেংথটা কেন কম হবে, তখন তুমি এগেন বলবা বাইন্ডিং, কারণ বালির পরিমাণ হচ্ছে বেশি। সো বালি বেশি হয়েছে, কি হয়েছে এখানে, কি মেকানিজম হয়েছে, তখন আনসারটা কি দিবা? তখন তোমার চলে আসবে যে ওদের মধ্যে অ্যাকচুয়ালি কেমিক্যাল রিয়েকশনে নিশ্চয়ই কোনো একটা 19-20 হয়েছে, তাই না? এটা আসবে না যে নিশ্চয়ই কেমিক্যাল রিয়েকশনে এখানে সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ কেমিক্যাল রিয়েকশন হয় নাই, যেটা হওয়ার কথা ছিল, যেটার জন্য স্ট্রেংথ ভেরিয়েশন এসেছে। জি ম্যাম। ওই কেমিক্যাল তাহলে কি বোঝায়, ওইখানে কি কেমিক্যাল রিয়েকশন হয়? ওইটাই হয় অ্যালকালি সিলিকেট রিয়েকশন। বুঝতে পারছো এখন? তো এটা সিমিলারলি এটা কোর্স এগ্রিগেটের সাথেও হয়। এটাকে আমরা পোরাস কংক্রিট বলি। পোরাস কংক্রিট কাকে বলে জানো? পোরাস কংক্রিটে যেখানে হচ্ছে ফাইন এগ্রিগেট ইউজ করে না, কোর্স এগ্রিগেট আর পানি। তো স্বাভাবিক কোর্স এগ্রিগেট একটার সাথে আরেকটা তুমি যুক্ত করবা, ওখানে সিমেন্ট দিলা, খুব ভালো কথা, কিন্তু এখানে তো ভয়েড থেকে যাবে না, অ্যামাউন্ট অফ ভয়েড থাকবে, যেটা ফিলার হিসাবে ফাইন এগ্রিগেট ফিল করতো, কিন্তু ওটা তুমি দাওই নাই। এটা কোথায় ইউজ করা হয়? এটা তোমার রাস্তাঘাটে ইউজ করা হয় পোরাস কংক্রিট, ড্রেনেজের জন্য। দ্যাট মিনস বৃষ্টির পানি যদি কখনো আসে, সেটা যাতে রাস্তার ভিতরে যাতে জমে না থাকে, সেটা যাতে পাশে ড্রেন হয়ে যায়। এটা কখন পসিবল? যদি তুমি কংক্রিটটা যদি পোরাস থাকে, পোর যদি থাকে, তো এটা কখন পসিবল? যদি তুমি ওই ফিলার যদি না দাও, দ্যাট মিনস ফাইন এগ্রিগেট যদি ইউজ না করো। কিন্তু সেক্ষেত্রে কি রাস্তার কি তোমার তোমার স্ট্রেংথের কোনো ভেরিয়েশন হয়? স্ট্রেংথে কেন বলবে, পেভমেন্টেরও একটা সার্টেন একটা স্ট্রেংথ থাকে, তাহলে সেটা কিভাবে পাচ্ছে? কারণ সিমেন্ট আর এগ্রিগেট তো আছে, ও তো অ্যালকালি সিলিকেট রিয়েকশন তো হচ্ছে, ওইটাই তো তার স্ট্রেংথের জন্য না। কোর্সেও একই জিনিসটা হয়, জাস্ট কোর্সের ক্ষেত্রে জিনিসটা হচ্ছে ও বড় পার্টিকেল, ওর ক্ষেত্রে হচ্ছে আমরা সার্টেন, যেহেতু ভয়েডটা কোর্সের ক্ষেত্রে ভয়েডটা ফিল আপ করার জন্য কংক্রিটে, যেহেতু আমরা কংক্রিটটা মাস কংক্রিট হিসাবে স্ট্রাকচার ইউজ করি, বিম কলাম স্ল্যাব, দ্যাটস ওয়াই আমাদের অবশ্যই স্যান্ডটা ইনক্লুড করতে হয়। আর স্যান্ডটা ইনক্লুড করার মাধ্যমে নট অনলি যে কংক্রিটটাকে মাস কংক্রিট করতে পারছি তা নয়, তুমি স্ট্রাকচারে ভয়েডের ক্ষেত্রে চিন্তা করো, এয়ার ভয়েডের ক্ষেত্রে চিন্তা করো, করেসপন্ডিং তার রিয়েকশনের ক্ষেত্রে চিন্তা করো, এবং করেসপন্ডিং তোমার ম্যাটেরিয়াল হিসেবে চিন্তা করো। প্রত্যেকটা দিক থেকে তুমি বেনিফিটেড হবে এই স্যান্ডের জন্য যদি চিন্তা করো। তো এটা হচ্ছে স্ট্রাকচার টু স্ট্রাকচার ভেরি করছে, যে তুমি স্ট্রাকচারটা কোথায় কিভাবে ইমপ্লিমেন্ট করছো। নট নেসেসারি যে সব ক্ষেত্রে তোমার স্যান্ডের ইউজ হয়, অ্যাট দ্য সেম টাইম নট নেসেসারি যে সব ক্ষেত্রে তোমার কোসেগ্রিগেটেড ইউজ হয়। কোসেগ্রিগেটেড ইউজ তো আমরা তো প্লাস্টারিং এ করি না, প্লাস্টারিং এ শুধুমাত্র স্যান্ড, সিমেন্ট, পানি, এটা তো এখানে তো কোর্স নাই। কিন্তু আমার মাস স্ট্রাকচার গুলোতে আমার প্রত্যেকটা এলিমেন্ট আর রেস্ট অফ দা আদার স্ট্রাকচার গুলোতে সবগুলোতে আমার এই 4টা জিনিস থাকে: ওয়াটার, সিমেন্ট, স্যান্ড, স্টোন চিপস, এই পার্টিকেলটা অবশ্যই থাকে। সম্মিলিতভাবে এটাকে তখন বলা হয় কংক্রিট। এখন এই কোর্স এগ্রিগেটের মধ্যে যে আজকে যেটা আমরা পড়ছি, কোর্স এগ্রিগেটের মধ্যেও সিমিলার যে জিনিসটা তোমরা ফাইনে পড়ছো, কোর্স এগ্রিগেটেও ওর পার্মিয়েবল, ইমপার্মিয়েবল, ওর মধ্যে অবশ্যই অ্যাবজর্পশন ক্যাপাসিটির একটা টেন্ডেন্সি থাকে, এটা তার ইনহেরেন্ট টেন্ডেন্সি, এটা তুমি চাইলেও রেজিস্ট করতে পারবে না। স্টোন চিপস বলো, ব্রিক চিপস বলো, নরমালি ব্রিক চিপসের অ্যাবজর্পশন ক্যাপাসিটি বেশি স্টোন চিপসের তুলনায়। স্টোন চিপসের মধ্যে তার সাউন্ডনেস প্রপার্টিটা ভালো রেদার দ্যান ব্রিক চিপস। কারণ কি? কারণ স্টোন চিপস এর মধ্যে সে অ্যাবজর্পশন ক্যাপাসিটি, তার অ্যাবজর্পশন ক্যাপাসিটি হচ্ছে খুবই কম। নরমালি দেখা যায় 2% হলেও অনেক বেশি, কিন্তু তুমি ব্রিক চিপসে অনেক বেশি পাবা, ব্রিক চিপসে 3% পাবা। কারণ কি? তার সাউন্ডনেস কম।
সাউন্ডনেস কম থাকার অর্থ কি? সাউন্ডনেস কম থাকার অর্থ হচ্ছে তোমার সে এনভায়রনমেন্ট কিংবা ময়েশ্চার, পানি যেটাই বলো না কেন রেসপেক্টে তার ভলিউমকে কিভাবে সে চেঞ্জ করছে। একটা পাত্রে একটা পাত্রে তুমি স্টোন আর পানি রাখো, আরেকটা পাত্রে তুমি বিগ চিপস আর পানি রাখো। দেখবা যেটা পানি রাখছো তার ভলিউমটা ওই স্টোন চিপসকেও ছাড়াই গেছে। মানে তার সাউন্ডনেসটা এতই কম, সে পানির রেসপেক্টে খুব ভালোই রেসপন্স করে, ভলিউমটা ইনক্রিজ করে। স্টোন চিপসের ভলিউম অতটা ইনক্রিজ করে না, তো সাউন্ডের বিগ চিপসের তুলনায় ভালো। সাউন্ড পার্টিকেল যেটা হচ্ছে বিগ চিপস, তোমার স্টোন চিপস। তো আনসাউন্ডনেসটা শো করে হচ্ছে একটু চিপস, যেটা হচ্ছে পানির রেসপেক্টে তার নর্মালি তার ভলিউমটা ভালোই ইনক্রিজ করে। আর প্র্যাকটিক্যালি এটা হচ্ছে তোমার মনে করে রিসার্চ করে দেখেছে একটা এগ্রিগেটের মধ্যে তোমার যদি 5 to 7% যদি ময়েশ্চার থেকে থাকে, তাহলে দেখা যায় ওই এগ্রিগেট পার্টিকেল তুমি একটা পাত্রে নাও, ওইটার ভলিউমটা ইনক্রিজ করে তোমার নর্মালি 15 to 20% তার ভলিউম ইনক্রিজ করে যায়। অনেক সময় 30%ও ভলিউম ইনক্রিজ করে, জাস্ট 5 to 7% ময়েশ্চার থাকার কারণে। তাহলে এইসব ক্ষেত্রে আমার কাস্টিং এর জন্য আমি যখন এই এগ্রিগেটটা মিক্স করব, তখন আমার কি কি ধরনের আমার মেজারমেন্ট নেওয়া উচিত। যে একটা এগ্রিগেট ময়েশ্চার সে 5 to 7% হলে ভলিউম যদি ইনক্রিজ করে, তাহলে তো অবশ্যই আমার কাস্টিং এর জন্য এটা আমার অবশ্যই কিছু রিমিডিয়াল মেজারমেন্ট নেওয়া দরকার। না হলে তো আমার কাস্টিং ফ্রুটফুল হবে না। তুমি যে মাস কংক্রিটটা বানাতে চাচ্ছ, তার জন্য এক্সাক্টলি তুমি কোনো কিছু করতে পারবে না যদি তার 5 to 7% এর জন্য 15 to 30% যদি তার ভলিউম ইনক্রিজ করে। তা এটার জন্য কি করা উচিত সেটা আমরা লাস্টের দিকে আসবো, যে এটা অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যালি হয়ে থাকে। অবশ্যই রেজিস্ট করতে পারবে না, যেটা আসবে অবশ্যই সেটার জন্য অবশ্যই তোমাকে কিছু মেজারমেন্ট নিতে হবে। তো এখন এই জিনিসটার জন্য আমাদের সার্টেন স্টোন চিপস বলো, বিগ চিপস বলো, প্রত্যেকটা অ্যাবজর্পশন ক্যাপাসিটি, স্পেসিফিক গ্র্যাভিটি মেজারমেন্ট নেওয়াটা দরকার। স্পেসিফিক গ্র্যাভিটি যদি জানো, তাহলে তার ভয়েড কন্টেন্টটা তুমি পাচ্ছ। আবার করেসপন্ডিং স্পেসিফিক গ্র্যাভিটি রেসপেক্টে তুমি তার অ্যাবজর্পশন ক্যাপাসিটিও মেজার করতে পারবা। কারণ তোমার একটা এগ্রিগেট যদি বেশি অ্যাবজর্ব করে ফেলে, ফর এক্সাম্পল তুমি একটা কংক্রিট কাস্টিং করছো, সেখানে তুমি দিয়েছো হচ্ছে আমি এগ্রিগেট কোর্স এগ্রিগেট নিব 15 কেজি, এবং সিমেন্ট স্যান্ড সবকিছু মিলিয়ে এবং পানি আমার লাগবে 2 কেজি। ফর এক্সাম্পল এই 2 কেজি দিয়ে ওভারঅল মিক্সিং হবে। কারণ তোমার মাথায় আছে যে এগ্রিগেটটা ইউজ করতেছো, সেই এগ্রিগেটে মনে করো অ্যাবজর্পশন তুমি মেজার করো নাই, কিন্তু তুমি ধরে নিয়েছো অ্যাবজর্পশন ক্যাপাসিটি 2%। তুমি স্ট্যান্ডার্ড মনে করো ধরে নিলা যে কোর্সে গিয়ে 2% অ্যাবজর্ব করবে, এটার বেসিসে তুমি 2 কেজির পানি চিন্তা করলা। এখন তুমি যখন কাস্টিং শুরু করেছো, তুমি দেখলা যে 2 কেজি পানি দিয়েও তুমি মিক্সিংটা করতে পারলা না, তোমার আরো পানি দরকার। তাহলে এই পানি যাচ্ছে কোথায়? 2 কেজি পানি দিয়েও তুমি যদি পানিটা যদি ফিল আপ করতে না পারো, মিক্সিংটা যদি ইউনিফর্ম মিক্সিং করতে, একটা সুন্দর একটা মিক্সিং যদি না হয়, তাহলে পানিটা যাচ্ছে কোথায়? কেন আমার 2 কেজির বেশি লাগবে? এই 2 কেজির পানিটা আসছে কোত্থেকে? এটা হচ্ছে তুমি ডিজাইন করে 2 কেজি পেয়েছো, কিন্তু তুমি কোর্স এগ্রিগেট কিংবা ফাইন এগ্রিগেটের যে অ্যাবজর্পশন ক্যাপাসিটি সেটা তুমি মেজার করা হয়, সেটা তুমি স্ট্যান্ডার্ড একটা ভ্যালু ধরে নিয়েছো যে ফাইন এগ্রিগেট এত পার্সেন্ট অ্যাবজর্ব করবে, কোর্স এগ্রিগেট এত পার্সেন্ট অ্যাবজর্ব করবে, এটার বেসিসে আমি নিয়েছি। কিন্তু প্র্যাকটিক্যালি তুমি যে এগ্রিগেট নিয়ে ডিল করতে গিয়েছো, সেই এগ্রিগেটের প্রপার্টি আসলে তুমি জানো না সে কতটুকু অ্যাবজর্ব করবে। অ্যাকচুয়ালি দেখা গেছে ওই এগ্রিগেটটা আসলে 3 থেকে 4 পানি অ্যাবজর্ব করবে, যেটা তুমি 2% ধরে পানির হিসাবটা করেছো। তাহলে এখন যদি 3 থেকে 4% যদি সে আলটিমেটলি অ্যাবজর্ব করে, তাহলে তোমার পানি আরো বেশি লাগবে সময়। লাগবে কি লাগবে না? আমার কথা কি বুঝতে পারছো? জি ম্যাম, লাগবে, বেশি লাগবে। বেশি লাগবে। তাহলে এই বেশি লাগাতে তুমি তো আসলে চাইলেই তো এই জিনিসটা তোমার মতো করে পানি ঢালতে পারবে না। কতটুকু পানি ঢালবা সেটা কার উপর ডিপেন্ড করবে? ওই এগ্রিগেট অ্যাবজর্পশন ক্যাপের উপর ডিপেন্ড করবে, সে কতটুকু অ্যাবজর্ব করতেছে তার উপর ডিপেন্ড করবে। এখন এটা যদি আমি অন্যভাবে বলি, ফর এক্সাম্পল তুমি যে এগ্রিগেটটা চিন্তা করেছো, সেই এগ্রিগেটটা 2% না হয় মনে করো 1% পানি অ্যাবজর্ব করে। এখন তুমি ধরে নিছো যে না, প্র্যাকটিক্যালি তো 3 থেকে 4% হয়। তুমি 3 থেকে 4% ধরে ওই পানির হিসাবটা মনে করো শুরুতে বাড়িয়ে ধরে
3 কেজির মতো পানি ঢেলে, এখন তুমি দেখলা যে এমন মিক্সিং হয়েছে এটা পুরো কংক্রিটটা ফ্লো করতেছে, পানির মতো ফ্লো করতেছে। তাহলে কারণটা কি? এটা তো ফ্লো হওয়ার কথা ছিল না, এটা তো একটা মাস কংক্রিট যেটা তুমি কাস্ট করবা। তাহলে এত পানি আসলো কোত্থেকে? এত পানি আসলো ওখান থেকে যেখানে এগ্রিগেট তুমি 3 থেকে 4% ধরে করে ফেলছো, অ্যাকচুয়ালি এগ্রিগেটটা পানি অ্যাবজর্বই কম, লাইক 1%। তো যেখানে সে 1% পানি অ্যাবজর্ব করতেছে, তুমি 3 থেকে 4% ধরে এক্সট্রা পানি দিয়ে দিলা, তাহলে তো কংক্রিট তো ফ্লো করবে। তাহলে এই অ্যাকুরেট মিক্স ডিজাইন করার জন্য প্রত্যেকটা ইনগ্রেডিয়েন্টের প্রপার্টি জানাটা খুবই ইম্পর্টেন্ট। এই প্রপার্টিটা হচ্ছে বিশেষ করে এই ক্যাপাসিটি, যেটা হচ্ছে ফাইন এবং কোর্সের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। নরমালি ফাইনের ক্ষেত্রে এই প্রবলেমটা হয় না, ফাইনের ডিগ্রেডেশন ক্যাপাসিটি অতটা ভেরি করে না, স্যান্ড অতটা ভেরি করে না, একটা স্ট্যান্ডার্ড নরমালি মেনটেন করা যায়, কিন্তু কোর্সের জন্য এটা টু মাচ ভেরি করে। সো যে এগ্রিগেটটা ইউজ করতেছো সবচেয়ে ইম্পর্টেন্ট ওই এগ্রিগেটের অ্যাবজর্পশন ক্যাপাসিটিটা আগে থেকে জেনে রাখা। আদারওয়াইজ কাস্টিং এর সময় আইদার কংক্রিট ফ্লো করবে বেশি পানির জন্য, যেটা এগ্রিগেট যদি কম অ্যাবজর্ব করে, আর এগ্রিগেট যদি বের করে নেয় তাহলে সে নিজেই পানি সব খেয়ে ফেলবে। তার জন্য তোমার পানি আরো দিতে হবে, এবং কতটুকু দিতে হবে তুমি একটা ফিক্সড ডিজাইনে থাকতে পারবে না। সো আমার মিক্স ডিজাইনটা যাতে ফ্রুটফুল, আমি একটা কংক্রিটের সার্টেন স্ট্রেন্থ গেইন করতে পারি, কারণ পানি ঢাললেই যে কংক্রিটের স্ট্রেন্থ বাড়বে তা তো না, পানি ঢালা মানে হচ্ছে কংক্রিটের স্ট্রেন্থ তুমি কমিয়ে দিচ্ছ। সো আমার যাতে টার্গেট স্ট্রেন্থে যাতে আমি অ্যাচিভ করতে পারি, আমার এই এগ্রিগেট গুলো প্রপার্টি লাইক স্পেসিফিক গ্র্যাভিটি, অ্যাবজর্পশন ক্যাপাসিটি, এটা জানাটা খুবই ইম্পর্টেন্ট। তো কোর্স এগ্রিগেটের জন্য তা আমরা অ্যাবজর্পশন ক্যাপাসিটি কিংবা আমরা যে টেস্টটা করব, এই টেস্টটা হচ্ছে নতুন কিছু না, সেটা আমি প্রসেসটা বলি কি করতে হয়। এখানে মূল কাজটা করে কোর্স এগ্রিগেটের জন্য এগ্রিগেটটাকে তোমার অবশ্যই ক্লিয়ার করতে হবে। ফার্স্টে এগ্রিগেটের গায়ে যাতে কোনো ডাস্ট না থাকে, তুমি 15 থেকে 17 ঘন্টা পানিতে রাখবা। তো 15 থেকে 17 ঘন্টা রাখা মানে হচ্ছে এগ্রিগেটটা ওর ভিতরে যত পার্মিয়েবল ভয়েড কিংবা ময়েশ্চার যতটুকু পেনিট্রেট করার কথা সে পেনিট্রেট করে ফেলবে, ফিল আপ হয়ে যাবে। ফিল আপ হয়ে যাওয়ার পর এগ্রিগেটটাকে 15 থেকে 16 ঘন্টা পর তুমি নিয়ে নিলা কিউরিং ট্যাঙ্ক থেকে কিংবা ওই পানির ট্যাঙ্কে তুলে নিয়ে একটা টাওয়েল নিলা, টাওয়েলে জাস্ট এগ্রিগেটটাকে মুছে ফেললা, কোর্স এগ্রিগেটটাকে। মুছা মানে কি বলতো, তুমি তো তার ভিতর থেকে তো আর পানিটাকে নিয়ে আসতে পারতেছো না, কিন্তু হ্যাঁ তার যে সারফেস সেটাকে তুমি ড্রাই করতে পারতেছো, যেটাকে বলা হয় স্যাচুরেটেড সারফেস ড্রাই, এসএসডি কন্ডিশন। দ্যাট মিন্স তার ভিতরে পোরগুলো স্যাচুরেটেড কিন্তু তার সারফেসটা ড্রাই অবস্থা। তাহলে টাওয়েল দিয়ে তুমি তাকে কি করে ফেললা, জাস্ট এগ্রিগেটটাকে মুছে ফেললা। তো আলটিমেটলি এগ্রিগেটটা কি কন্ডিশনে হয়ে গেল, স্যাচুরেটেড সারফেস ড্রাই কন্ডিশনে হয়ে গেল। এই অবস্থায় তুমি তার একটা মাস নিয়ে নিলে, তুমি তার মাসটা নিলা। এরপর যেটা 24 আওয়ারও নরমালি রাখে আর কি। 24 আওয়ার রাখা মানে কি, এগ্রিগেটটা একদম ভিতর থেকে যা যা পানি ছিল তুমি সবগুলো ওভেন নিয়ে নিল, শ্রিঙ্ক করে ফেললো। তো এখন নেওয়ার পর এগ্রিগেটটাকে তুমি ওভেন থেকে বের করে 2 থেকে 3 ঘন্টা কন্ডিশনে রাখলাম, নরমাল রুম টেম্পারেচারে রাখ। এগেইন এগ্রিগেটের ওয়েট নাও, সেটা এগ্রিগেটের তাহলে কি কন্ডিশন, ড্রাই কন্ডিশন, কারণ তার ভিতরে যে পোরগুলো আছে সে পোরও এখন ড্রাই হয়ে আছে, এখানে আর কোনো ময়েশ্চারের জায়গা নেই। তাহলে তুমি স্যাচুরেটেড সারফেস ড্রাই আবার তুমি ড্রাই কন্ডিশন, এটা হচ্ছে তার অ্যাবজর্পশন ক্যাপাসিটি মেজারমেন্টের উপায়। আর স্পেসিফিক গ্র্যাভিটি হচ্ছে ওই যে ড্রাই করেছো এটাকে এখন তুমি কোথায় পানিতে নিবা, ওই যে বালতিতে করে এই বয়েন্সি মেশিনে তুমি দিয়ে তার পানিতে ওজন নিবা। ওজন নিলে তুমি যে ওয়েটটা পাচ্ছ এখন সেটা হচ্ছে তার কি, যেটা তোমরা ফাইন এগ্রিগেটের জন্য পিকনোমিটার ইউজ করেছিলে, আর এখানে আমরা বয়েন্সি ফ্রেম মেশিন বলা হয় এটাকে। আমরা এই ফ্রেমের মতো তো ফ্রেম মেশিন যেটাকে বলছি, এটাকে ব্যালেন্স ওয়েট বলা হয়। তো এই জিনিসে আমরা আলটিমেটলি মেজারমেন্টটা করে নিই, ওয়েটটা মেজারমেন্ট নিয়ে নিই। সো এটাই হচ্ছে ওভারঅল আমার টেস্ট। তো এখান থেকে তুমি অ্যাপারেন্ট এসিডি গ্র্যাভিটি পাবা। অ্যাপারেন্ট এসিডি গ্র্যাভিটি হচ্ছে যখন তুমি
ইমপারমিয়েবল ভয়েড কাউন্ট করছো, পারমিয়েবল ভয়েড কাউন্ট করছো না, বাল্ক ডেনসিটি পাবা যখন তোমার বোথ বাবল এবং ইমপারমিয়েবল যেটা দুইটাই তুমি কাউন্ট করছো। তো এটার বেসিসে আমরা এই টেস্টটা করে থাকি এবং এই টেস্টটা এসটিএম স্ট্যান্ডার্ড আমেরিকান স্ট্যান্ডার্ড টেস্টিং মেশিনে 127 এর ম্যানুয়ালে এই কোড ধরেই হচ্ছে এই টেস্টটা করা হয়। এখানে দেখো প্রসিডিউরটা আমি বলে দিই। প্রসিডিউরটা এই যে আমি যা যা বলেছি সেটা এখানে সামারি আকারে আমরা ভিডিওতে দেখবো অবশ্যই। তো এখানে এই সামারি হিসাবে এটা আছে কিভাবে টেস্টটা করতে হয়। আর ক্যালকুলেশনের জন্য দেখো বাল্ক অ্যাসিডিক গ্র্যাভিটি কিভাবে করতেছে, যখন তুমি ওভেন ড্রাই ওয়েট নিচ্ছ সেটার বেসিসে, এবং ওয়েট অফ স্যাচুরেটেড সারফেস ড্রাই ওই যে যেটা বললাম টাওয়েল দিয়ে জাস্ট এগ্রিগেটটাকে মুছে ফেললা, ডিভাইড বাই হচ্ছে ওয়েট অফ সিমেন্ট ইন ওয়াটার, ওই যেটা তুমি পানিতে তুমি ওয়েট নিছো বালতিতে করে, এটা হচ্ছে তার স্যাচুরেটেড পানিতে তার ওয়েট কত হবে। সিমিলারলি এসএসডি কন্ডিশনের জন্য এসএসডি মাস অ্যাপারেন্টের সময় অবশ্যই শুধুমাত্র তার ওভেন ড্রাই বেসিসটাই নিবা, আর অ্যাবজর্পশন ক্যাপাসিটি এটাই হচ্ছে তার ওভারঅল সূত্র। এখন এই এতটুকু পর্যন্ত যে কথাগুলো এখানে কি কোনো তোমাদের কনফিউশন আছে? ক্যালকুলেশনটা ইজি। ক্যালকুলেশন হচ্ছে তোমাকে এই তিনটা ভ্যালু তুমি পেয়ে যাবে ল্যাবরেটরি থেকে, এটা হচ্ছে তোমার সূত্রে বসানো। আর প্রসিডিউরটা আমি মৌখিকভাবে যেটা বললাম সেটাই এখন আমরা ভিডিওতে দেখবো। বাট এতটুকু পর্যন্ত কি কোনো কনফিউশন আছে কিনা তোমাদের? বুঝতে পারছো টেস্টটা? বুঝা গেছে? জি ম্যাম। আচ্ছা, আমি ভিডিওতে যাওয়ার আগে আমি লাস্টে তোমাদের এই জিনিসটা নিয়ে একটু ডিসকাস করি। ডিসকাশন কোয়েশ্চেন বলতো নাম্বার 1 এর আনসার কি হতে পারে? ডিসকাস দ্য ইনফ্লুয়েন্স অফ দ্য এগ্রিগেট আপন ইটস বাল্কিং ক্যারেক্টারিস্টিক্স when ড্যাম। তোমরা যদি কথাগুলো বুঝে থাকো তাহলে তো এটা আনসার দিতে পারো কথা। ডিসকাস দ্য ইনফ্লুয়েন্স অফ দিস এগ্রিগেট, যেটা ড্যাম কন্ডিশনে যদি বাল্কিং ক্যারেক্টারিস্টিক শো করে, তুমি এটা ইনফ্লুয়েন্সটা কিভাবে তুমি করবা, ডিসকাস করবা। কারোরই উত্তর জানা নেই? কেন, মানে এটার উত্তর জানা না থাকার কারণ কি? এতক্ষণ ধরে তো অনেক কথাই বললাম এটা নিয়ে। ড্যাম কন্ডিশনে যখন এগ্রিগেট যখন বাল্কিং ক্যারেক্টারিস্টিক শো করে সেটা কি খারাপ? সেটা কি ভালো নাকি খারাপ? বাল্কিং ক্যারেক্টারিস্টিক যদি শো, বাল্কিং জিনিসটা কি? অবশ্যই জিনিসটা খারাপ। কারণ হচ্ছে তুমি তাহলে এগ্রিগেটের জন্য আলাদা করে তোমার তার ভলিউমটা মেজার করতে হবে। তুমি যখন কাস্টিং করবে এডিশনাল ভলিউম হিসেবে তোমাকে জিনিসটা নিতে হবে। কিভাবে নিতে হবে? ফর এক্সাম্পল যেটা হচ্ছে মনে করো তোমার একটা স্যান্ড কিংবা ফাইন এগ্রিগেট কিংবা কোর্স এগ্রিগেটই চিন্তা করো, আজকের ক্লাসটা যেহেতু কোর্স এগ্রিগেটের ক্ষেত্রেই ফর এক্সাম্পল তুমি জানো যে এটা বাল্কিং ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে
30%। তো মিক্সিং এর সময় তুমি 1.3 কিংবা হচ্ছে 30% ইনক্রিজ করে এগ্রিগেট তোমাকে নিতে হবে। তুমি যদি এগ্রিগেট নেওয়ার চিন্তা করো, কোর্স এগ্রিগেট তোমাকে নিতে হবে 1.3 কেজি। কারণ তুমি জানো এই এগ্রিগেট হচ্ছে বাল্কিং ক্যারেক্টারিস্টিক শো করবে ড্যাম্প হয়ে গেলে। তাহলে যখনই ফুল পানি যখন দিয়ে তুমি এগ্রিগেট মিক্সিং করে ফেলবা, বাল্কিং যখন হয়ে যাবে, আলটিমেটলি তুমি যখন ট্যাম্পিং দিয়ে এগ্রিগেটটা মাস একটা কংক্রিট ডেভেলপ করবে, তখন সে পুনরায় 1 কেজিতেই, যখন তার আলটিমেটলি ওই ময়েশ্চারটা আর থাকবে না। তাহলে এটা কি বোঝায়? যদি ড্যাম্প অবস্থায় যদি এগ্রিগেট বাল্কিং ক্যারেক্টারিস্টিক শো করে, তখন ওই বাল্কিং ক্যারেক্টারিস্টিক কতটুক শো করতে সেটার বেসিসে, ওই ভলিউমের বেসিসে ইনক্রিজ ভলিউমটা তোমাকে আগে থেকে অ্যাড করতে হবে। যদি তার ভলিউম ইনক্রিজ যদি 10% হয়, 1 কেজি নেওয়ার সময় তোমাকে 1 কেজি নিতে হবে। যদি 20% হয়, 1.2 কেজি তোমাকে এগ্রিগেট এডিশন শুরুতেই নিয়ে নিতে হবে। এটা হচ্ছে তোমার প্র্যাকটিক্যাল কনসিডারেশনের রেসপেক্ট করা হয়। লাইক হচ্ছে আমরা প্র্যাকটিক্যালি যখন করি, তখন তার এই বাল্কিং ক্যারেক্টারিস্টিক্স এর বেসিসে আলটিমেটলি এগ্রিগেট চুজ করে থাকি যে তার কতটুকু বাল্ক হওয়ার পসিবিলিটি থাকে যখন সে কন্ডিশনে থাকবে কিংবা ড্যাম্প কন্ডিশনে থাকবে। নাম্বার ম্যাম 2, ডিসকাস দ্য ম্যাম ইফেক্ট অফ একটু ড্যাম্প। ড্যাম্প কন্ডিশনটা ম্যাম বুঝি নাই। ড্যাম্প মানে হচ্ছে ভিজা, ইয়েস ম্যাম বুঝতে বুঝছি। পারছো? আর্দ্রতা, ভিজা অবস্থা, ওয়েট কন্ডিশন। নাম্বার 2, ডিসকাস দ্য ইফেক্ট অফ ড্যাম্প এগ্রিগেট আপন মিক্সচার প্রপোর্শন। এই যে এখনই তো বললাম, এটা মিক্স প্রপোর্শনে তুমি কিভাবে ড্যাম্প এগ্রিগেটটাকে অ্যাডজাস্ট করবা। ওই যে বললাম, তার ড্যাম্পিং তুমি যদি দেখো যে ভলিউম ইনক্রিমেন্ট 30% হয়, 1 কেজি নেওয়া করলে 1.3 কেজি তোমাকে এডিশনাল নিতে হবে, মানে 30% ইনক্রিজটা শুরুতেই নিয়ে নিতে হবে। আদারওয়াইজ কি হবে, যখনই তুমি পানি টানি মিক্স করে ফেললা, যখনই আলটিমেটলি এটা নর্মাল কন্ডিশনে চলে যাবে, তখন তো এগ্রিগেট কি হয়ে যাবে, যদি এডিশন হিসেবে না নাও, ওইটা 70% চলে আসবে। কারণ সে যে 30% ইনক্রিজ, যেটা তো তুমি 1 কেজি তো মেজারমেন্ট নিছো, তার এমনি তো যতটুক লাগবে ততটুক, তুমি 30% ইনক্রিজ হিসেবে তো নাও নাই। তাহলে 30% ইনক্রিজ করা মানে কি, সে নর্মাল কন্ডিশনে 70% চলে। ইয়েস ম্যাম। এই করে তোমাকে এই জিনিসটা নিতে হবে যে কতটুক ভলিউম ইনক্রিজ হবে, সেই অনুযায়ী মিক্স প্রপোর্শনটা তোমাকে কাউন্ট করতে হবে। তো এটার জন্য জাস্ট একটা জিনিসই জানা, সেটা কত ভলিউম ইনক্রিজ করতেছে ওই পার্টিকুলার এগ্রিগেটটা। Number 3, what difficulties arise in the use of aggregate which absorb, how they overcome in laboratory? এটাও বলেছি যে যদি কোনো এগ্রিগেট বেশি পরিমাণ পানি অ্যাবজর্ব করে, তুমি মিক্স কন্ডিশনে গিয়ে ওখানে কি করতে পারবা, মানে এই সলিউশনটা কিভাবে আসবে? যদি দেখো যে পানি দিচ্ছ তো দিচ্ছ, আলটিমেটলি মিক্সার তো হচ্ছে না ইউনিফর্ম, তখন কি করবা? এগ্রিগেট পানি বেশি নিয়ে নিচ্ছে, যেটা অ্যাবজর্ব করতেছে। তো এটা তুমি কিভাবে প্র্যাকটিক্যাল সিনারিওতে তুমি কিভাবে এটা রিটার্ড করবে? তো প্র্যাকটিক্যাল সিনারিওতে দুইভাবে এটা রিটার্ড করা যায়। একভাবে রিটার্ড করার ওয়ে হচ্ছে, ওই যে শুরুতেই এগ্রিগেট তুমি একটু বেশি নিয়ে নিলা, যদি দেখো যে অ্যাবজর্পশন ক্যাপাসিটি বেশি, ফর এক্সাম্পল 3 থেকে 4% অ্যাবজর্ব করার ক্যাপাসিটি থাকে, তো তুমি প্র্যাকটিক্যাল কন্ডিশনে গিয়ে যখন দেখতেছে পানি বেশি অ্যাবজর্ব করতেছে, তো সেক্ষেত্রে যেটা ড্রাই মিক্সিং করতে হয় কিছু, লাইক হচ্ছে সিমেন্ট স্যান্ডের একটা মিক্সিং ড্রাই হয়। দুইটা, একটা হচ্ছে তুমি হয় তুমি পানি একটু বেশি দিলা, নাহলে পানি একটু কম দিলা। সেটা তুমি কিভাবে পারবা? যদি পানি বেশি অ্যাবজর্ব করে, তার মানে মিক্সারটা ড্রাই হচ্ছে। তো মিক্সারটা ড্রাই হওয়ার জন্য কিছু এগ্রিগেট তোমাকে সরিয়ে ফেলতে হবে, এটা একটা পয়েন্ট। আরেকটা পয়েন্ট হচ্ছে, যদি দেখো যে পানি অ্যাবজর্ব কম করছে, দ্যাট মিন্স ফ্লুইডিটি চলছে, তাহলে মিক্সিংটা একটু ড্রাই করতে হবে। তা ড্রাই করার জন্য তোমাকে আইদার কিছু এগ্রিগেট তোমাকে অ্যাড করতে হবে, অর সেখানে তোমার কি করতে হবে, সিমেন্ট স্যান্ডের একটা ড্রাই মিক্সিং তোকে ওখানে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউট করতে হবে, যাতে কংক্রিটের ফ্লুইডিটি কমে যায়। তো এখন এটা ডিপেন্ড করছে হচ্ছে মিক্সিংটা কি বেশি ওয়েট হয়ে গেছে নাকি মিক্সিংটা বেশি ড্রাই হয়ে গেছে, উপর ডিপেন্ড করছে। তো প্র্যাকটিক্যালি এই জিনিসটা এভাবে সলভ করা হয় আর কি, যে কিভাবে তুমি সলভ করবা যদি পানি যদি বেশি অ্যাবজর্ব করে আর যদি পানি যদি কম অ্যাবজর্ব করে। ঠিক আছে? ইয়েস ম্যাম। এখন আমি দেখি যে কিভাবে আমাদের ল্যাবে এটা করা হয়।
দেখো, এটা আমাদের ল্যাবে জিনিসটা আলাদা হয়। উম, দেখো, এটা হচ্ছে ওই যে অলরেডি এগ্রিগেটটাকে সোক করাই আছে। 15 থেকে 17 ঘন্টা এটা পানিতেই ছিল, এটা একটা ট্রাওয়েলে এগ্রিগেটটাকে মুছে ফেলা হচ্ছে, এসএসডি মাস যেটাকে বলছি। বাকেটে দেন নেওয়া হয়। মিষ্টি ভাত খাবো। এটা হচ্ছে এসএসডি মাস নেওয়া ওই এগ্রিগেটের। এটা হচ্ছে এখন পানিতে ওইটা নেওয়া। তো এভাবে করে আমরা মেজারমেন্টটা নিয়ে থাকি।
ম্যাম লাস্টে কি ওয়েট নিল? বুঝি নাই, ওই পানিতে যখন দিছো ওটা তো ওই ব্যালেন্সের সাথে না হুক করা, বুঝছো? ব্যালেন্সের সাথে হুক। যদি আবার দেখায় লাস্টের দিকে দেখো, এই যে এটা হচ্ছে খালি অবস্থায় যেটা এসএসডি মাছ নিচ্ছ বাকেটে, ওই উপরেটা ওইখানে মাছ লেখা থাকে যে কতটুকু নিবে। পানিতে অ্যাগেইন এই বাকেটটা ঝুলিয়ে দিবে, তারপর ওই করেসপন্ডিং পানি তো ওইটা ওই ব্যালেন্সের উপরে যেটা টপ হোয়াইট পোর্শন দেখছো ওইটা ব্যালেন্সে এটা শো করবে। এই যে পানিতে এখন না আস্তে ম্যাম, আস্তে অ্যাকচুয়ালি পানিটা মানে পানিতে ওয়েট নেওয়া হয়েছে কেন? তুমি পানিতে ওয়েট নিবে না স্পেসিফিক গ্র্যাভিটি, তাহলে কিভাবে মেজার করবা? পানিতে ওয়েট ম্যাম নিবে বুঝছি না, আমি বুঝছি। অনেক ফোর্স আর কি ইফি না। ওই যে তোমার ফাইন এগ্রিগেটের জন্য পিকনোমিটার ইউজ করেছো না, ওইখানে দেখছো না স্যান্ড এবং পানির একসাথে ওয়েট নেয়, ইয়েস ম্যাম। তো স্যান্ডের জন্য প্রযোজ্য ছিল, এখন এগ্রিগেট তো বড়, সো এটা তুমি কিভাবে করবা? সো আমরা এটা পানিতে এভাবে বাকেটে ওয়েটটা নিই, তাহলে তুমি পানি তার ওয়েটটা তুমি পেয়ে গেলা। যখনই তার ফুল সব পোরগুলো যখন ফিল আপ, তখন তার পানির রেসপেক্টে পানিতে তার ওয়েট কত সেটা তুমি ব্যালেন্সের মাধ্যমে পাবা, যেটাকে বলছি সি, ওয়েট অফ স্যাচুরেটেড স্পেসিমেন ইন ওয়াটার। তাহলে সিও জানো, বিও জানো, যেটা টাওয়েল দিয়ে তুমি পরিষ্কার করে নিয়ে, এ হচ্ছে যেটা ওভেনে দেওয়ার পর যেটা তুমি নিয়েছো, এই স্পেসিমেনটাকে ওভেনে দিয়ে দেওয়া হয় 24 ঘন্টা পর, কিংবা অনেক সময় 24 ঘন্টা না হলেও মিনিমাম 10-12 ঘন্টা রাখে আর কি, সব পোর পানিটা সরে যায়, এভাবে করে আলটিমেটলি ওভেন ড্রাই স্পেসিমেনটা না হয়। তো এভাবে টেস্টটা আমাদের শেষ হয় আর কি। এটা ফাইনের তুলনায় একটু ঝামেলা কম, কারণ ফাইনে তো ফাইন এগ্রিগেট সহ থাকে, একটু প্রবলেম হয়ে যায়, কারণ এসএসডি মাসে আনতে একটা টেস্ট করতে হয়, ফাইন এগ্রিগেটে কোন টেস্ট করতে হয় এসএসডি মাস আনার জন্য। কোর্সের ক্ষেত্রে ওই ঝামেলাটা নাই, কোর্স যেহেতু একটু বড় পার্টিকেল, টাওয়েল দিয়ে একটু মুছে নিলে তার সারফেসটা ড্রাই হয়ে যায়, আর ভিতরের পোরগুলো তোমার থাকে, তো স্যাচুরেটেড সারফেস ড্রাই কন্ডিশনে থাকে। তো এতটুকু কোনো কোয়েশ্চেন আছে? তাহলে আমি তোমাদেরকে ডাটা টেবলটা দিয়ে দিব। ম্যাম ক্যালকুলেশনের ওইটুকু একটু রিভিউ করলে বেটার হতো। কোনটা ক্যালকুলেশনে বলো? এসএসডি মানে ওইখানে। হ্যাঁ হ্যাঁ বলো। এখানে ক্যালকুলেশন, এখানে আমি তোমাকে হচ্ছে ক্যালকুলেশন এখানে ফার্স্টে হচ্ছে এ দিয়ে দিব, যেটা ওভেন ড্রাই। হ্যাঁ ওভেন। ওভেন ড্রাই কন্ডিশন তোমাকে দিয়ে দেওয়া হবে। ওভেন ড্রাই কন্ডিশন কখন? যখন তুমি ওই যে এগ্রিগেটটা আলটিমেটলি পানি থেকে তুলে এসে স্যাচুরেট সি পুরোটাই মেজারমেন্ট শেষ, এখন তুমি এগ্রিগেটটা শুধুমাত্র ওভেনে দিয়ে দিলা। কিংবা এটা করার আগেও তুমি ওই একই এগ্রিগেটটা শুরু থেকে করতে পারো, ফার্স্টে এগ্রিগেটটাকে ধুয়ে টুয়ে সুন্দর করে ওভেনে দিলা, 24 আওয়ার রাখলা, রাখার পর রুম টেম্পারেচারে কুল করে ওর ওয়েট নিলা, এটা ওভেন ড্রাই কন্ডিশনে। এরপর এগ্রিগেটটাকে কি করলা, তুমি পানিতে রাখলা 15 ঘন্টার জন্য মিনিমাম, তারপর 15 ঘন্টা পর পানি থেকে তুলে ওই টাওয়েল দিয়ে তুমি এগ্রিগেটটাকে মুছে ফেললা, দেন তুমি ফার্দার ওয়েট নিলা, সেটা হচ্ছে বি, স্যাচুরেটেড সারফেস ড্রাই। ঠিক আছে? এরপর ওই স্যাচুরেটেড সারফেস ড্রাইটা বাকেটে নিয়ে পানিতে ওয়েট নিলা, সেটা হচ্ছে সি, ইন ওয়াটার, স্যাচুরেটেড কন্ডিশনে ওকে তার মাস কত। তাহলে আলটিমেটলি স্পেসিফিক গ্র্যাভিটি কি? পানির রেসপেক্টে একটা এলিমেন্ট কতটুক ভারী, এটাই তো স্পেসিফিক গ্র্যাভিটি, তাই না? ফিজিক্সে এটা বুঝছো না, যে পানির তুলনায় ওই মাসটা কতটুক ভারী, যেটাই তুমি ক্যালকুলেট করছো, সেটা আইদার ক্যারোসিন হইতে পারে, যে কোনো ধরনের পার্টিকেল হইতে পারে, এখন এটা এগ্রিগেট, তো আলটিমেটলি পানির তুলনায় কতটুক ভারী, সেটার জন্য আমাকে তো পানিতে তার ওয়েটটা নিতে হবে। এখন ক্লিয়ার? তো এখন একবার করছে আমরা ওভেন ড্রাই এর রেসপেক্টে, যখন সে ওভেন ড্রাই ছিল, তাহলে ওই সময়ে সে পানির তুলনায় কত গুণ ভারী,
সেটা তুমি মেজার করলা। কিভাবে পাইলা? ড্রাই দ্যাট মিনস বাল্ক মানে হচ্ছে সে পার্মিয়েবল ইমপার্মিয়েবল দুইটা নিয়ে সে চিন্তা করবে। তো সেই কারণে হচ্ছে স্যাচুরেটেড সারফেস থেকে যদি তুমি পানির সমপরিমাণ ওকে বাদ দিয়ে দাও তাহলে তুমি ওভারঅল বাল্ক অ্যাসিডিক গ্র্যাভিটি পেয়ে যাচ্ছ। সিমিলারলি তোমার এসএসডি কন্ডিশনের জন্য হচ্ছে তার এসএসডি অবস্থায় স্যাচুরেটেড সারফেস কন্ডিশনে কতটুকু রেসপন্স করেছে, কত গুণ ভারী, সেটা তুমি স্যাচুরেটেড সারফেস মাস রেসপেক্টে যদি চিন্তা করো সেটা পেয়ে যাবা। আবার তুমি যখন অ্যাপারেন্ট নিচ্ছ, অ্যাপারেন্ট মানে হচ্ছে সেই ইমপারমিয়েবল ভয়েড নিয়ে থাকবে, সে পারমিয়েবল কোন করবে না। সো দ্যাট মিনস তার ড্রাই মাসের রেসপেক্টে ড্রাই কন্ডিশনে পানিতে সমপরিমাণ কত গুণিয়া ছিল সেটা যদি বাদ দিয়ে দাও তাহলে তুমি অ্যাপারেন্ট স্পেসিফিক গ্র্যাভিটি পেয়ে যাবে। ম্যাম ওভেন এটাই শুধু। ড্রাই করার আগেও কি ম্যাম পানিতে ভিজিয়ে রাখতে হবে কিছুক্ষণ না ম্যাম? ওভেন ড্রাই কন্ডিশনে না, ওভেন ড্রাই কন্ডিশনে হচ্ছে ভিজিয়ে রাখলে জিনিসটা ভালো আর কি, মানে তুমি তাকে ফুল স্যাচুরেটেড করে ফেললা, দেন তুমি তাকে ওভেনে একদম ড্রাই করে ফেললা। মানে এটা হচ্ছে এক্সপেরিমেন্টাল সিগনিফিকেন্সের দিক থেকে যদি বলো, নর্মাল একটা এগ্রিগেট তুমি যদি সেটা পানিতে ফুল ভিজিয়ে না রেখেও যদি ওভেনে দিয়ে দাও সে যেরকম রেসপন্স করবে, পানিতে ফুল দেওয়ার পর ওভেনে যদি রাখো একই রকম রেসপন্স করবে। কিন্তু আমরা আসলে তো এক্সপেরিমেন্ট যখন করছি এসটিএম কোড তো ফলো করছি। এসটিএম বলছে তুমি এগ্রিগেটটা ধুয়ে টুয়ে একদম কিউরিং ট্যাঙ্ক থেকে তুলে দেন তুমি ওভেনে দাও, মানে ফুল স্যাচুরেটেড করে তুমি তাকে জি ওভেনে ম্যাম, দাও, বুঝতে মানে পারছি। যাতে কিন্তু বুঝতেই তো পারছো মানে আমাদের এক্সপেরিমেন্ট করার সময় আসলে এই জিনিসটা অতটা মেনটেন করা হয় না। এক্সপেরিমেন্ট করার সময় আমরা যেটা যত কম সময়ে, কারণ আমাদের তো আসলে এই এক্সপেরিমেন্ট গুলো রেগুলার বেসিসে করতে হয়, 24 আওয়ার বলো 15 আওয়ার বলো, এত সময় তো কেউ আমাদেরকে দিবে না। তো আমাদেরকে জাস্ট স্টেপ গুলো দেখান, বুঝতে পারছো? জি। One. ওয়েট অফ এসএসডি মাস, তো এসএসডি মাসটা 1725। এটা ওয়েট অফ সিএন মাস ইন ওয়াটার, বাল্ক সিকিউরিটি ওডি এসএসডি তারপর অ্যাপারেন্ট সিকিউরিটি পারবা না, তোমাদের জানতে তো হবে এবিসি, এবিসি দিয়ে তো সব সূত্র।
যে 4টা ঘর দিয়ে দিলাম। বাকিগুলো মেজার করবা, ঠিক আছে? ক্যালকুলেট করে নিবা। তোমাদের কুইজ প্রবাবলি 1 থেকে 6 পর্যন্ত এক্সপেরিমেন্ট আর কি। 1 থেকে 6 পর্যন্ত কি তোমাদের কোনো কোয়েশ্চেন আছে? এক্সপেরিমেন্ট